নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ইংলিশ গ্রামার ক্লাসে আজকে করাবো অ্যাডজেক্টিভ। এর আগে আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, প্রোনাউন এগুলো করানো হয়েছে। আজকে করাবো অ্যাডজেক্টিভ, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, দেখতে থাকো। তো প্রথমে সামান্য জেনে নেওয়া উচিত যে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। আসলে কোনো শব্দ, যে শব্দ আর কি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বর্ণনা করে। অর্থাৎ কোনো জিনিসের ধরো কালার, সেটা একটা, ধরো লাল রং, এটা একটা অ্যাডজেক্টিভ। ধরো 100 টাকা, 100 নম্বর, তো এটা একটা অ্যাডজেক্টিভ। অসুস্থ মানুষ, ভালো ছেলে, বাজে মানুষ, এই বাজে, ভালো এগুলো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার এগুলো তো স্বাভাবিক ব্যাপার, এগুলো জানা কোনো ব্যাপার না, কিন্তু কিছু রুলস আছে যেগুলো তোমাদের জানতে হবে অ্যাডজেক্টিভ করতে গেলে। তো সেই রুলসগুলো এখন আলোচনা করছি। তো সময় নষ্ট না করে আলোচনা করা যাক। প্রথম নিয়ম, অ্যাডজেক্টিভ যখন নাউন হিসেবে ব্যবহৃত হয়, কখনো কখনো অ্যাডজেক্টিভকে নাউন হিসেবে ব্যবহার করা যায়, বিশেষ করে যখন তার আগে দি বসে। দেখে নাও কেমন, প্লুরাল কমন নাউন হিসেবে একটি গোষ্ঠীকে বোঝাতে। যেমন দেখো, যখন কোনো অ্যাডজেক্টিভের আগে দি ব্যবহার করে একটি নির্দিষ্ট শ্রেণীর সমস্ত ব্যক্তিকে বোঝানো হয়, তখন সেটি প্লুরাল কমন নাউন হিসাবে কাজ করে। তো এরপরে প্লুরাল ভার্ব বসে। ঠিক আছে, কমন নাউন আলোচনা পূর্বেই আমি করেছি। তো নাউনের ক্লাসটা তোমরা ভালো করে দেখবে, সেখান থেকে তোমরা বুঝতে পারবে কোনগুলো কমন নাউন, ঠিক আছে, কোনগুলো প্রপার নাউন, এটা অবশ্যই জানতে হবে। ওই জন্য নাউন ক্লাস পূর্বে করানো হয়েছে। দেখো, রিচ একটা অ্যাডজেক্টিভ, তার আগে যখন আমরা দি বসাচ্ছি এখানে, তাহলে বোঝাচ্ছে সমস্ত ধনীকে বোঝাচ্ছে। রিচ একটা অ্যাডজেক্টিভ এবং কমন নাউন, এবং কমন নাউনের পূর্বে আমি দি বসালাম। কমন নাউনের পূর্বে যখন দি বসালাম, তখন এটা একটা নির্দিষ্ট শ্রেণীর সমস্ত ব্যক্তিকে বোঝাচ্ছে, কমন নাউন হিসাবে বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভের আগে দি বসালাম, তো কমন নাউন হিসাবে একটা গোষ্ঠীকে বোঝানো যাচ্ছে, সমস্ত ধনী ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এবং এই যে অ্যাডজেক্টিভ যখন কমন নাউন হিসেবে কাজ করবে, তখন ঠিক তারপরে যে ভার্বটা হবে সেটা প্লুরাল। দ্য রিচ ইজ হবে না, আর হবে। ঠিক আছে, এবার দ্বিতীয় উদাহরণে চলে আসি। দ্য ব্রেভ আর অলওয়েজ রেসপেক্টেড। তো এটা অ্যাডজেক্টিভ, তার আগে দি বসলো, তো দ্য ব্রেভ একটা কমন নাউনে পরিণত হলো। দ্য ব্রেভ বলতে সমস্ত সাহসী ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ যখন কমন নাউন হিসেবে কাজ করে, তখন ঠিক তারপরে প্লুরাল ভার্ব বসবে। আরো উদাহরণ দেখো, দ্য পোর, দ্য অনেস্ট, দ্য ভার্চুয়াস, দ্য ব্লাইন্ড। এবার আসি, অ্যাডজেক্টিভ যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করবে, অর্থাৎ গুণ, ধারণা ইত্যাদি বোঝাতে কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। অ্যাবস্ট্রাক্ট নাউন আমি পূর্বেই আলোচনা করেছি নাউনের ক্লাসে, এটা অবশ্যই দেখে নেবে। দেখো, যখন কোনো অ্যাডজেক্টিভের আগে দি ব্যবহার করে কোনো গুণ বা বিমূর্ত ধারণাকে বোঝানো হয়, গুণ, অবশ্যই মনে রাখবে গুণের কথা, সেক্ষেত্রে সিঙ্গুলার অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করবে এবং তারপরে ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব। গুড একটা অ্যাডজেক্টিভ, গুডের আগে যখন দি বসছে, এটা সিঙ্গুলার অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করছে, অর্থাৎ গুণ, দোষ এগুলো বোঝাচ্ছে, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা হিসেবে বোঝাচ্ছে। যখন অ্যাডজেক্টিভের আগে দি বসে এবং দি বসে, সেটা সিঙ্গুলার অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে, তখন সেই অ্যাডজেক্টিভটার আগে যে ভার্ব বসবে সেটা হবে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, অ্যাডজেক্টিভের এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এখানে দ্য গুড বলতে ভালোত্ব বা সততা নামক গুণটিকে বোঝাচ্ছে। ঠিক আছে, উদাহরণ দেখো আরেকটা, দ্য বিউটিফুল ইজ এ সোর্স অফ জয়। সৌন্দর্য হলো আনন্দের উৎস। তো বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, তার আগে দি বসানো হচ্ছে, দি বসে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করছে, এবং
অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করছে, তাই বলে তারপরে যে ভার্বটা বসছে সেটা সিঙ্গুলার ভার্ব হিসেবে বসছে। এখানে দ্য বিউটিফুল বলতে সৌন্দর্য নামক ধারণাটা বোঝানো হচ্ছে। পরবর্তী রুলে চলে আসি। কম্পারেটিভ, কিছু কম্পারেটিভ অ্যাডজেক্টিভ আছে যার পরে টু বসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভুল করেই থাকে বহু স্টুডেন্ট। সাধারণত তুলনা করার জন্য কি হয়, দেন বসে, তাই তো। দেন কম্পারেটিভ ডিগ্রি যখন আমরা করি তখন কম্প্যারিজন করার জন্য দেন বসানো হয়। কিন্তু কিছু কিছু আছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ যেগুলো মানে ধরো শেষে অর দিয়ে রয়েছে, সাধারণত অর দিয়ে থাকে এইসব শব্দগুলোর শেষে, সেগুলোর আগে কিন্তু পরে কিন্তু দেন বসে না, বসে হচ্ছে টু। যেমন জুনিয়র টু, সিনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু প্রভৃতি। এখানে অনেকগুলো দেয়া রয়েছে। দেখো সবার শেষে সাধারণত এই অর যেসব থাকে সেসব শব্দ পরে কিন্তু দেন আর বসে না, বসে টু। এছাড়াও আছে প্রেফার, প্রেফারেবল, এরপরেও টু বসে। উদাহরণে আসা যাক। সেলি ইজ জুনিয়র টু, জুনিয়র দেন বলা হচ্ছে না, জুনিয়র টু বলা হচ্ছে। ভুল হবে অবশ্যই জুনিয়র দেন লিখলে। হি প্রেফার্স কফি টু টি, দেন আমরা বলি না। এরপরে দেখো দ্য প্রোডাক্ট ইজ ইনফেরিয়ার টু দ্যাট, ইনফেরিয়ার দেন বলি না। যাই হোক, এই রুলটাও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আসি রুল নম্বর 3। বাকি এক্সাম্পলগুলো একটু দেখে নেবে ভিডিওতে। ডাবল কম্পারেটিভ ও ডাবল সুপারলেটিভ এর ভুল ব্যবহার। দেখো এখানে একটি বাক্যে একই অ্যাডজেক্টিভের জন্য দুটি কম্পারেটিভ বা দুটি সুপারলেটিভ একসাথে ব্যবহার করা একটি গুরুতর ভুল। যেমন উদাহরণ দেখো, দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য মোস্ট হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। মোস্ট হাইয়েস্ট না, শুধু হাইয়েস্টই বললে হবে, মোস্ট হাইয়েস্ট ভুল কথা। নেক্সট দেখো আরেকটা ভুল, দেখো হি বিলিভস দ্যাট রেসপেক্ট ইজ মোর প্রেফারেবল। মোর প্রেফারেবল হয় না, মোর প্রেফারেবল হবে না, শুধু প্রেফারেবল হবে এবং দেন হবে না। প্রেফারেবলের পরে দেন হয় না, টু হয়। এক্ষেত্রে দুটো জিনিস তোমরা দেখতে পারবে যে দুটো কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হবে না, মোর হবে না, প্রেফারেবলই হবে শুধু, আর দেন হয় না, প্রেফারেবলের পরে টু হয়। ঠিক আছে, এরপরে আমরা রুল 4-এ চলে আসি। এল্ডার ও ওল্ডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো এল্ডার বলতে শুধু একই পরিবারের সদস্যদের মধ্যে বয়সে বড় বোঝাতে এল্ডার বসানো হয় এবং এল্ডারের পরে কোনো দেন বসানো হয় না, তবে টু বসতে পারে। ঠিক আছে, যেমন হি ইজ এল্ডার টু মি, এল্ডার দেন মি হবে না। ঠিক আছে, দেখো উদাহরণ দেখো, হিজ এল্ডার ব্রাদার অলওয়েজ গাইডস হিম। এখানে দেখো হিজ এল্ডার ব্রাদার, এখানে নিজের ভাইয়ের কথা বলছে, একই পরিবারের সদস্যর কথা বলা হচ্ছে, তাই ওল্ডার ব্রাদার হবে না, এল্ডার ব্রাদারই হবে। এবার আসি ওল্ডারের ক্ষেত্রে। পরিবারের বাইরে অন্য ব্যক্তি বা বস্তুর সাথে বয়সের তুলনা করতে ওল্ডার ব্যবহার করা হয়, এরপরে দেন বসানো হয়। যেমন দিস টেম্পল ইজ ওল্ডার দেন দ্যাট বিল্ডিং। দেখো এটা পরিবার না, অন্য বস্তু, সেই জন্য ওল্ডার ব্যবহার করা হচ্ছে। এইদিকে দেখো রাজু ইজ ওল্ডার দেন হার ফ্রেন্ড কাজু। রাজু এবং কাজু দুজন বন্ধু, তাই বন্ধুর মধ্যে, এটা পরিবারের মধ্যে না, বন্ধুর মধ্যে ওল্ডার হবে এবং তারপরে দেন বসবে, এল্ডার হবে না। পরবর্তী রুলে চলে আসি। দা দিয়ে কম্পারেটিভ ডিগ্রি এর ব্যবহার। দেখো যখন দুটি জিনিস একে অপরের ওপর নির্ভরশীল সমানুপাতিকভাবে বাড়ে বা কমে, ধরো একটা বাড়লে আরেকটা বাড়ছে, অথবা একটা কমলে আরেকটা কমছে, বা একটা কমলে আরেকটা বাড়ছে, বা একটা বাড়লে আরেকটা কমছে, এরকম যদি হয় সেই ক্ষেত্রে দেখো কি হয়। এখানে দেখো দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তুমি যত পড়বে তত শিখবে। এখানে কি নিয়ম বলেছি, যখন দুটি জিনিস একে অপরের ওপর নির্ভরশীল হয়ে সমানুপাতিকভাবে বাড়ে কমে তখন দুটি কম্পারেটিভ অ্যাডজেক্টিভের আগে দি বসে। তাহলে এখানে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ দেখো, এটা একটা যত বেশি পড়ছো, দেখো এখানে তুমি যত পড়বে তত শিখবে। ঠিক আছে,
তাহলে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের আগে দি বসলো এখানেও, এবং এটার আগেও দি বসছে। দ্য হায়ার উই গো দ্য কুলার উই ফিল। আমরা যত উপরে যাই তত ঠান্ডা অনুভব করি। এই দেখো, হায়ারের আগে দি বসছে, আবার কুলারের আগে দি বসছে। নেক্সট আসি আমরা রুল 6। একই নাউনের জন্য একাধিক অ্যাডজেক্টিভ, একই ব্যক্তি বা বস্তুর একাধিক সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। দেখো ব্যাপারটা কি, যখন দুই বা তার বেশি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ একই নাউনকে বোঝায় তখন শুধু প্রথম অ্যাডজেক্টিভটির আগে দি বসে, পরেরগুলোর আগে বসে না। দেখো উদাহরণটা কি, হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড ফাস্টেস্ট প্লেয়ার। তাহলে দেখো ফাস্টেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসানোর কথা কিন্তু বসবে না। তার কারণটা হচ্ছে এই যে হি রয়েছে এর সম্বন্ধেই বলা হচ্ছে, এই স্ট্রংগেস্ট আবার এই হিটাই ফাস্টেস্ট, তাই একটা দিই বসানো হচ্ছে। ভিন্ন ব্যক্তি বা বস্তুর জন্য আলাদা আলাদা দেখো বসছে, রাজু ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড সঞ্জু ইজ দ্য টলেস্ট। দেখো ভিন্ন ব্যক্তির জন্য কিন্তু দুবারই দি বসলো, কিন্তু একই ব্যক্তির জন্য দুবার দি বসবে না, একবারই বসবে। নেক্সট আসি রুল 7, সুপারলেটিভ অ্যাডভার্ব এর আগে আর্টিকেল বসে না। দেখো যখন কোনো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপটি অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তখন তার আগে সাধারণত দি বসে না। আমি ভার্ব এবং অ্যাডভার্বের ক্লাস যখন করাবো তখন অ্যাডভার্ব এবং ভার্বের পূর্ণ আলোচনা করব। আপাতত এই রুল আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো যখন কোনো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপটি অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তখন তার আগে সাধারণত দি বসে না। অ্যাডভার্ব ক্রিয়াকে ভার্ব বর্ণনা করে। দেখো ভালো করে, অ্যাডভার্ব হিসাবে হি রানস ফাস্টেস্ট, সে সবচেয়ে দ্রুত দৌড়ায়। ঠিক আছে, এখানে তাহলে কি বসাচ্ছে, এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, রানস ফাস্টেস্ট। ঠিক আছে, ভার্বের বর্ণনা, অ্যাডভার্ব ক্রিয়াকে বর্ণনা করছে। সে রানস, এটা ভার্ব, কেমন রান, দ্রুত দৌড়ানো। ঠিক আছে, এই যে অ্যাডভার্ব হচ্ছে, তাই এরকম অ্যাডভার্ব হিসেবে যদি কাজ করে তাহলে তার আগে কিন্তু দি বসবে না। দেখো ফাস্টেস্টের আগে দি বসানো উচিত কিন্তু বসবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অ্যাডভার্ব হিসেবে যখন অ্যাডজেক্টিভটা কাজ করছে তখন কিন্তু দি বসবে না। অ্যাডজেক্টিভ হিসাবে হি ইজ দ্য ফাস্টেস্ট রানার, যখন অ্যাডজেক্টিভ হিসাবে বসছে অবশ্যই ফাস্টেস্টের আগে দি বসছে, এটা তো স্বাভাবিক। রুল 8, রুল 8-এ কি বলা হয়েছে, কিছু অনিয়মিত অ্যাডজেক্টিভের তুলনা। দেখো কিছু অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ রূপ নিয়ম মেনে হয় না। নিচের তালিকা দেখে নাও। দেখো লিটল, লেস, লিস্ট, এগুলো একটু মুখস্থ করে নেবে। পজিটিভ ডিগ্রি লিটল, লেস, লিস্ট। পরিমাণ, যা গোনা যায় না, যে পরিমাণ, কোনো কিছু পরিমাণ বোঝাচ্ছে কিন্তু যেটা গোনা যায় না। ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, সংখ্যা, যা গোনা যায়। ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, তার মানে এটা বোঝানো হচ্ছে পরিমাণকেই বোঝানো হচ্ছে কিন্তু গোনা যায় না। এটা সংখ্যাকে বোঝানো হচ্ছে যেটা গোনা যায়। লেট, লেটার, লেটেস্ট, সময়, সাম্প্রতিক। লেট, লেটার, লাস্ট, অবস্থান মানে পরেরটি বা শেষেরটি। ফরমার, ফার্স্ট বা ফরমোস্ট। তো এক্ষেত্রে অবস্থান বা গুরুত্ব। একটু জিনিস দেখে নাও ভালো করে, এই ছকটা মুখস্থ অবশ্যই করবে, কাজে লাগবে। কারণ কোনটা পরিমাণ, যা গোনা যায় না তার জন্য ব্যবহার করা, কোনটা সংখ্যা বোঝাচ্ছে এবং গোনা যায় সেটার জন্য বোঝানো হচ্ছে, কোনটা অবস্থান বোঝানো হচ্ছে এবং শেষেরটা বোঝানো হচ্ছে, কোনটা সাম্প্রতিক সময় বোঝানো হচ্ছে। তাহলে দেখো ভুল একটা দিচ্ছি এখানে, নো লেস দ্যান 5 স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। কিন্তু দেখো একটা জিনিস, লেস কথাটা দেখো, আমি লেস ছকের মধ্যে কি দিয়েছি, পরিমাণ যা গোনা যায় না, তাহলে লেস হবে না এখানে, কারণ 5টা স্টুডেন্ট তো গোনা যাচ্ছে, তাহলে লেস কেন হবে, হবে ফিউয়ার, গোনা যায় যেটা সেটা। নেক্সট দেখো, নো ফিউয়ার দ্যান 5 লিটার্স অফ মিল্ক। 5 লিটার্স গোনা যাবে কি করে, তাহলে ফিউয়ার হবে না, লেস দ্যান হবে।
দ্য লেটেস্ট এডিশন অফ দ্য বুক, সাম্প্রতিকতম বোঝাচ্ছে, তাই এটা বোঝানো হলো। দেখো সিনেমাটির দ্বিতীয়ার্ধ পরের অংশটি একঘেয়ে ছিল, দ্য লেটার পার্ট অফ দ্য মুভি ওয়াজ বোরিং। তাহলে এই হলো ব্যাপার। তার মানে তোমরা বুঝতেই পারছো এই যে ছকটা আছে, ছকটা তোমাদের মুখস্থ করতেই হবে। এই ছকের মধ্যে প্রচুর কিছু আছে, এর মধ্যে থেকে অনেকেও তোমরা ভুল করো, যেখানে সেখানেই তোমরা দেখো লেস বসিয়ে দিচ্ছ, ফিউয়ার বসিয়ে দিচ্ছ, কিন্তু সেটা না, সমস্ত জিনিসের নিয়ম রয়েছে। এরপরে আসি রুল। দেখো লিটিল, এ লিটিল, দ্য লিটিল, ফিউ, এ ফিউ, দ্য ফিউ এর ব্যবহার ভালো করে দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। লিটিল আর ফিউ কখন বোঝানো হয়? যখন নেই বললেই চলে, একেবারে বলতে গেলে নেগেটিভ অর্থে যেটা ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে লিটিল এবং ফিউ বসানো হয়, মানে নেই বললেই চলে। লিটিল বসানো হয় আনকাউন্টেবল নাউনের সাথে, যেমন হি ইজ লিটিল হোপ অফ রিকভারি, তার সুস্থ হওয়ার আশা নেই বললেই চলে। মানে আনকাউন্টেবল, যেগুলো গোনা যায় না, সেক্ষেত্রে নেই বললেই চলে, এসব বোঝাতে লিটিল বোঝানো হয়। এবার ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে, অর্থাৎ ফিউ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, সবাই লোক প্রায় ছিলই না। এই ছিলই না মানে নেই বললেই চলে এরকম, এবং গোনা যায় এরকম কিছু বোঝাতে অবশ্যই ফিউ ব্যবহার করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে দেখো এ লিটিল, এ ফিউ, কিছুটা, কয়েকটা বোঝাচ্ছে পজিটিভ অর্থে। এ লিটিল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বোঝাবে আই হ্যাভ এ লিটিল মানি ইন মাই পকেট, আমার পকেটে সামান্য কিছুটা টাকা আছে, মানে নেই বললে চলে না, আছে কিন্তু কিছুটা রয়েছে। এ ফিউ কাউন্টেবল নাউনের সাথে, এ ফিউ স্টুডেন্টস টার্ন আপ ফর দ্য ক্লাস, কয়েকজন ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। এবার আসি দ্য লিটল, দ্য ফিউ, যা কিছু অল্প পরিমাণে আছে তার সব কিছু। ধরো তোমার পকেটে কিছু টাকা আছে, সব কিছুই তুমি ওই কিছু টাকাটাই তুমি অন্যকে দান করে দিলে, এরকম ব্যাপারে। তাহলে সেই ক্ষেত্রে দ্য লিটল আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করা হবে। দেখো হি স্পেন্ট দ্য লিটল মানি হি হ্যাড, তার কাছে যে সামান্য টাকা ছিল সে তার সবটাই খরচ করেছে। এই সবটাই বোঝাতে দ্য লিটল, তোমার কাছে আছে কিছু, সেই কিছুটার সবটাই যদি খরচ, সবটাই বোঝায়, তাহলে দ্য লিটল। কাউন্টেবল নাউনের, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হবে? দ্য ফিউ, হি অফার্ড মি দ্য ফিউ বুকস হি হ্যাড, তার কাছে যে কয়েকটি বই ছিল সে আমাকে তার সবগুলোই দিয়েছিল। অর্থাৎ তার কাছে যে বইগুলো, বই তো গোনা যাবে, তাহলে সেই যে বইগুলো গোনা যাবে অর্থাৎ কাউন্টেবল নাউন, সেই বইগুলো কিছু ছিল তার কাছে, সে তার সবটাই দিয়ে দিয়েছে, এরকম বোঝাতে দ্য ফিউ বোঝানো হয়। আশা করছি তোমরা এই রুলগুলো ফলো করবে, তোমাদের গ্রামার এবং রাইটিং খুব সুন্দর হবে, ভুল অনেক পরিমাণে কমে যাবে। রেগুলার যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো মনোযোগ দিয়ে শোনো, অবশ্যই তোমাদের ভালো হবে। হোমওয়ার্ক নিয়ে নাও, এইগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, অবশ্যই কাজে লাগবে। এবার আসি পরবর্তী যে পূর্ববর্তী ক্লাসে যে আমি হোমওয়ার্ক দিয়েছি তার উত্তর। এই যে উত্তরমালাগুলো দেখে নাও, মিলিয়ে নেবে পূর্ববর্তী যে ক্লাস করেছিলাম তার উত্তর। যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।